শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, অগ্রহায়ণের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে এনটিভি হাইলাইটস এবং প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক সেলিম আশরাফের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। শোন, কথাবার্তা ঠিক মতো বলিস প্লিজ। শুভ্র, তুমি তোমার বন্ধুদের সময় দাও, আমি গেলাম। না না, 10 মিনিট তো আমাদের সময়। বল। সারাদিন তো ওনাতেই বিভোর থাকিস। তাতে তোর কোনো সমস্যা? না, সমস্যা হবে কেন? তুই খুশি থাকলেই আমরা খুশি। সবকিছুর একটা লিমিট থাকে। লিমিট তুই বুঝিস? হ্যাঁ, তুই শুটিং করতে পারবি না সেটা আমাকে আগে জানাতি। তো সরি। রাত 8:20 থাকছে মেজবাউদ্দিন সুমনের রচনায় নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। শোনো, স্বামীর আজকে একটা মেকানিক মেয়েকে বাড়িতে নিয়ে এসে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। ওভাবে বলছো কেন? মেকানিক হলে কি হবে? সেও তো মানুষ নাকি? এসব কেতাবি কথা বাদ দাও তো। এই বংশে একটা মান সম্মান আছে, যাকে তাকে বাড়িতে নিয়ে আসতে পারে না। বংশ তো আমাদের, তুমি তো এই বাড়ির বউ। কি বললে তুমি? এ কথা বলতে পারলে? রাত 9টায় প্রচার হবে জিয়া রায়হানের পরিচালনায় একক নাটক খুঁজে পেতে চাই। দুজনে কান ধরো। আমিও কান ধরবো? হ্যাঁ, তুমিও কান ধরবে। চাকরি না দেওয়ারও লেটার, আর সেই লেটার আপনি নিয়ে এসেছেন। আপনি কি আপনার অফিসের এমডি আবার পিওনো? আমি এক গ্লাস ঠান্ডা পানি খেতে পারি? আর আমি চেষ্টা করি আমার বাবার প্রত্যেকটা বায়না মেটানোর জন্য। রাত 11:15 রয়েছে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান নিউজ ইনসাইট। রাত 12টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। রাতে যায় ফুল বনে লাল শাড়ি রে, চুল ভিজায় সুগন্ধিতে লাল শাড়ি রে, যায় চুপি মিলন অভিসারে লাল শাড়ি রে। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক সেলিম আশরাফ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনারা ভালো? ভালো আছি। সঙ্গীত নিয়েই তো আপনার ব্যস্ততা দীর্ঘ সময় ধরে, এখনো সঙ্গীত নিয়েই আছেন। ঠিক এই মুহূর্তে সঙ্গীতের কি কাজ নিয়ে ব্যস্ত? সঙ্গীতের কাজ তো করার মতো কাজ অনেকই আছে। তো ঠিক এই মুহূর্তে যে বিষয়গুলো আমি চিন্তা ভাবনা করছি এবং পরিকল্পনা নিয়েছি এবং কিছু দূর এগিয়েও গিয়েছি, সেটা হলো আমি কিছু গান করছি যেগুলো একটু এক্সপেরিমেন্টাল। এটা সিভিলাইজেশনের উপরে, অ্যানথ্রোপোলজির উপরে। যেমন আমাদের গানগুলো, যেমন মরমী গানগুলো, দেহতত্ত্ব গানগুলো, এটা কিন্তু এক ধরনের অ্যানথ্রোলজিক্যাল গান, অ্যানথ্রোপোলজিক্যাল গান। কারণ এখানে আমরা মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি, কিন্তু দৈহিক বিষয়টা আমরা খুব করি না। কিন্তু কিছু কিছু গানে আমরা দৈহিক বিষয় পেয়েছি। আমাদের যে বিবর্তনটা, এটা একটা সিভিলাইজেশনটাও আসবে। সিভিলাইজেশন, আমি ইতিপূর্বে একটা প্রোগ্রাম করতাম বাংলাদেশ টেলিভিশনে, অনন্তধারা। সেটা গানের একটা ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট যেটাকে বলে, সেই চর্যাপদীয় সঙ্গীত থেকে শুরু করে বর্তমানের আধুনিক সঙ্গীত পর্যন্ত একটা যে এই যে ধীরে ধীরে যে একটা পর্যায়ে এসছে ডেভেলপমেন্টগুলো,
এটা নিয়ে আমি একটা প্রোগ্রাম করতাম, এবং সেটা শুধু সঙ্গীতই না, শুধু সুর না, সেটার ভিতর কথারও ব্যাপার ছিল এবং ইনস্ট্রুমেন্টের ব্যাপারটাও ছিল। ইনস্ট্রুমেন্টের অনেক ইভলিউশন হয়েছে, পরিবর্তন হয়েছে, গবেষণা হয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলো কিন্তু আমরা খুব একটা চিন্তা ভাবনা করি না, কিন্তু বিষয়টা প্রয়োজন আছে। আমি যদি সঙ্গীত সম্পর্কে সব কিছু না জেনে সঙ্গীতে অগ্রসর হই, তাহলে কিন্তু আমার জানা হবে না। আমার মনে আছে কলকাতা থেকে একবার আমাদের সলিল চৌধুরী এসেছিলেন, এবং তার সঙ্গে আমি 4-5টা দিন একসাথে কাটিয়েছি। তার যে অগাধ পাণ্ডিত্য সঙ্গীতের, এবং সঙ্গীতের যে সপ্ত সুর, 7টা সুর, বিকৃত সুর, এই সুরগুলো কোথা থেকে কিভাবে এসছে এবং তার চিত্র কি, প্রত্যেকটা সুরের কিন্তু একটা পিকচার আছে। এই জিনিসগুলো সে এত সুন্দরভাবে জানতো, এবং সে সারা বিশ্বের কোথায় কী ধরনের মিউজিক আছে, সেই পোল্যান্ডের পোলকার থেকে শুরু করে গ্রিকদের জোরভা, তারপরে আমরা স্প্যানিশ মিউজিক যেগুলো বলি, স্প্যানিশ ফোক, রাশিয়ান ফোক, জর্জিয়ান ফোক, এই সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে তার যে ধারণা ছিল, তার এককোনা ধারণাও কিন্তু আমাদের দেশের কোনো শিল্পীর নেই। কমনওয়েলথ সেন্টারে আমি গিয়েছিলাম 1993-তে, তা লন্ডনে। যখন ওরা শুনলো যে আমি সঙ্গীতের একজন লোক, তখন আমাকে ইনভাইট করলো যে তুমি তোমাদের দেশের সঙ্গীত সম্পর্কে কিছু বলো। তা আমাদের দেশের একটি সঙ্গীত তো আছে যে বিশ্বকে নাড়া দেওয়ার মতো, সেটা হলো আমাদের লোকসঙ্গীত। এবং এই লোকসঙ্গীতের সাথে একটু সম্প্রসারিত কিছু শিল্প আছে বা সঙ্গীত আছে, সেটা হলো আমাদের উপজাতীয়দের কালচারাল, যেটা ইনহেরিটেড। ওরা তাদের যেমন অবশ্যই এটা একটা স্বতন্ত্র ধারা, আমাদের শিল্প মাধ্যমের ধারা, এবং খুবই প্রাচীন ধারা, খুবই প্রাচীন, যেটা আমাদের দেশে অনেক শিল্পীদের ধারণাই নেই যে আমাদের এই যে ম্রো উপজাতিরা, তারা কি কি ইনস্ট্রুমেন্ট বাজায়, তারা কি কি গান গায়, চাকমারা কি করে, মারমারা কি করে, এবং তাদের ফেস্টিভ্যালগুলো কি, সেই ফেস্টিভ্যালগুলো থেকে তারা সঙ্গীত নিয়ে কি চর্চা করে, কি বিষয়গুলো তারা তুলে ধরে, এটা কিন্তু ওদের ভিতরে সীমাবদ্ধ আছে। আমরা কিন্তু জানার চেষ্টাও করি না। নতুন প্রজন্ম এই জিনিসগুলো আপনাদের উৎসাহে যদি জানার চেষ্টা করে, এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা সমৃদ্ধশালী একটা অবশ্যই এটা একটা অলংকার আমাদের জন্য, একটা সম্পদ। অবশ্যই। আপনি যেটা বলছিলেন যে আপনি প্রয়াত কিছু শিল্পীর গান নিয়ে নতুন প্রজন্মের কণ্ঠে কাজ করতে চাইছেন, এবং এরই মধ্যে আপনি কাজটা নিয়ে অনেক দূর এগিয়েও গেছেন। এটি একটি ভালো উদ্যোগ। আপনি কাদের গান নিয়ে কাজ করবেন? আমি এটা একটা হোমওয়ার্ক করছি এখন। হোমওয়ার্ক আমাদের প্রয়াত সুরকার খুব বেশি আছে, যাদের অসাধারণ সুর আছে, যেমন আব্দুল আহাদের কথা বলছি, কাদের জামরি সাহেবের কথা বলছি, তারপরে এই ধীর আলী মনসুরের কথা বলছি। এরকম অনেক সুরকার ছিলেন। খন্দকার নুরুল আলম সাহেব মারা গেলেন। হ্যাঁ, অনেক সুরকার আছেন যাদের মানে এত ভালো গান আছে, হ্যাঁ, যে গানগুলো একদিন ভারতীয় সঙ্গীতের সাথে ওরা প্যারালেলি যেত, মাঝে মাঝে টক্কর মারত, এত ভালো ছিল। এবং সেই ধরনের শিল্পীও আমাদের দেশে ছিল, যেমন আঞ্জুম আরা বেগমের মতো একজন পরিশীলিত, একজন অত্যন্ত মার্জিত, সুশিক্ষিত এবং সঙ্গীত অনুরাগী, সঙ্গীতের স্রষ্টা বলা যায়, সে সঙ্গীত সৃষ্টি করেছে। এই শিল্পীর গানগুলো মুছে যাচ্ছে। নার্গিস পারভীন একজন শিল্পী ছিল, তার কিছু কিছু গান যেমন পোড়া চোখ, খন্দকার ভাসুর, অথবা সবাই বলে,
যত সর্বনাশের মূল, আমার এই ভ্রমর কালো চুল, এই গানগুলো আপনারা শুনে দেখবেন যে এই গানগুলো কত রিচ এবং রিসোর্সফুল। অবশ্যই, যেমন লিরিকের দিক থেকে তেমন সব সুরের দিক দিক থেকে। থেকে, এবং তাদের গায়কীও ভালো ছিল। কিন্তু গানগুলো কিন্তু আমরা হারাতে বসছি। আমরা যদি আরও আগে চলে যাই, আবু বকর সিদ্দিকী, মোহাম্মদ আলী সিদ্দিকী, তারপরে আনারুদ্দিন খান ছেলেদের ভিতর, তারপরে বশির আহমেদ, এদের অত্যন্ত মূল্যবান গান রয়েছে এবং সেই গানগুলো আমাদের উচিত এগুলো তুলে আনা। তুলে এনে আমার মনে হয় প্রাইভেট চ্যানেলগুলো এই দায়িত্বটা নিতে পারে। ফিন্যান্সের ব্যাপারটা বলছি আমি, কারণ এখন যদি সে অ্যাবাউট এনটিভি যদি 1 বছরে 20টা গান করে উইথ ভালো মিউজিশিয়ান, ভালো মিউজিক ডিরেক্টর দিয়ে, বাংলাদেশে এমন মিউজিক ডিরেক্টর আছে যারা এখন ধরতে গেলে বসেই আছে, আলাউদ্দিন আলী, শেখ সাদি খান, এই ধরনের মিউজিক ডিরেক্টর তো আর কবে আসবে বলা মুশকিল। আদৌ আসবে কিনা সেটাও বলা মুশকিল, কারণ এখন তো কেউ গান শিখছে না, ওরা তো শিখে সঙ্গীত এসছে। আমরা ওই আমলে যারা ছিলাম প্রত্যেকেরই শিক্ষা ছিল, জেনে বুঝে কাজ করা যেটাকে বলে। ইভেন লাকিয়া কান্দ, আহমদ ইমতিয়াজ বুলবুল, এরা প্রত্যেকেই সঙ্গীত সম্পর্কে, এদের আমাদের দেশীয় সঙ্গীত বলেন আর ওয়েস্টার্ন মিউজিক বলেন, সব সম্পর্কে তাদের একটা মানে বিশাল ধারণা ছিল, যেই ধারণা নিয়ে তারা সুর সৃষ্টি করেছে এবং সেই সুর আজ 25-30 বছরও কিন্তু অম্লান রয়েছে। এবং এখনও কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে কেউ যদি ভালো গান গাইতে যায়, গত 25 বছরের কোনো গান গাওয়া হয় না, গান গাওয়া হয় তার আগের পুরনো গানগুলো, সেই খানাতাউর রহমানের গান, সেই আলাউদ্দিন আলীর গান, সেই আমারও কিছু গান আছে। অবশ্যই, যা ভালো গান সেগুলো কিন্তু সবাই গাইছে। যেমন আপনার একটি গান আছে যে মাটির বুকে ঘুমিয়ে আছে, এটা কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে এই গানটি কিন্তু মুখে মুখে, এরকম অসংখ্য গান আছে। হ্যাঁ, এই গানটা আমি করেছিলাম 1974-এ এবং দীর্ঘদিন এটা পড়েছিল। তো প্রথম আমি সৈয়দ আব্দুল হাদি সাহেবকে দিয়ে এই গানটা গাওয়াই এবং গানটা অনেক জনপ্রিয়তা লাভ করে। পরে গানটা একটু বিস্মৃত হয়ে যায়, মানে পাওয়া যাচ্ছিল না খুঁজে। হাদি ভাইও খুব একটা গাইতো না ফাংশন টাংশনে, কারণ উনি বেসিক্যালি চলচ্চিত্রের শিল্পী, চলচ্চিত্রের গানগুলি ওনার বেশি জনপ্রিয় ছিল। তো তখন আমি আমার ওয়াইফকে দিয়ে, আলমারা মিনুকে দিয়ে গানটা আবার রেকর্ডিং করার পরে এই গানটা আবার সামনে উঠে আসলো এবং আমার মনে হয় আমি কয়েকটি ক্লোজ আপ ওয়ানের জাজ ছিলাম রুট লেভেলে, প্রায় তিনটি ইয়েতে বোধহয়। এবং আমি সারা বাংলাদেশে দেখেছি যে এই গানটা দেশের গানের ভিতর মানে সবচেয়ে মানে বলা যায় যে জনতার মুখে মুখে, মানুষের মুখে মুখে। অবশ্যই আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, অনেক বছর ধরে, সেই সময় থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে। শ্রোতাদের চাহিদা, শ্রোতাদের রুচি এবং শিল্পীদেরও বাধ্য হয়ে সময়ের তাগিদে অনেক কিছুই পরিবর্তন করতে হয়েছে। তো এই যে পরিবর্তনটা, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? পরিবর্তনটা কেমন হয়েছে এটা আগে আলোচ্য বিষয়। পরিবর্তন দুরকমই হয়েছে, পরিবর্তন ভালোও হয়েছে, কিছুটা মন্দও হয়েছে। কিছুটা ছেলে মেয়ে আমাদের দেশের, তারা ভারতে গিয়ে গান টান শিখে এসে ওরা বেশ ভালো করছে, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীতে ওরা বেশ এগিয়ে গেছে। কিন্তু আমাদের দেশীয় যে প্রচলিত সঙ্গীতগুলো সেগুলো কিন্তু এগোতে পারেনি। এই জন্য এখন মানে একটি গান গাইতে সুরকারের খুব একটা প্রয়োজন হয় না। এখন যিনি গান উনিই একটা সুর করে ফেলেন, সে যেটাই হোক সুর হোক বা না হোক, মানে মোটামুটি গাওয়া যাচ্ছে এরকম একটা চটকদার ইনস্ট্রুমেন্ট অর্কেস্ট্রেশন করে তারা গানটা বাজারে মার্কেটিংয়ে দিয়ে দিল এবং সেগুলো খুব রিদেমিক হতে হবে। আমরা তখন পুরনো শহরে ছিলাম, আমরা বিকেলে বা সকালে
যখনই রাস্তা দিয়ে বের হতাম আমরা দেখতাম এই বাড়ির দোতলায় কেউ গলা সাজছে, ওই বাড়ির দোতলায় কেউ সেতার বাজাচ্ছে, ওই আরেক বাড়ির কেউ হয়তো বেহালা বাজাচ্ছে। এরকম একটা কি বলবো, দু একটা ধরনের লক্ষ্যই ছিল এবং আছে, যে কেউ চাইছে ডেডিকেশন, কেউ চাইছে অর্থ এবং খুব দ্রুত তারকা হয়ে যাওয়া। দুটোই আছে, যেটা ভালো সেটা হয়েছে। আগে কিন্তু সেটা ছিল না। যেমন ফেরদৌসী আপার বাসা আর আমাদের বাসা প্রায় কাছাকাছি ছিল, পাতলাখান লেনে। আব্বাসউদ্দিন সাহেব ওখানে থাকতেন, আরও করিম সাহেব থাকতেন, ওনার চাচা। তারপরে এরকম অনেক শিল্পী ওই এই ধরনের শিল্পীরাই কিন্তু এই প্রজন্মের জন্য প্রেরণা, এবং আপনাদের মতো সুরকার, সঙ্গীত পরিচালকরা এই যুগে যারা ভালো কাজ করতে চাইছে, সবাই খারাপ কাজ করছে না, যারা ভালো কাজ করতে চাইছে তাদের জন্য আপনারা অবশ্যই অনুপ্রেরণা এবং অনুসরণীয়। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনাদের মতো মানুষদের সাথে অনেক কিছু কথা বলার আছে, জানার আছে, কিন্তু সময়ের সীমাবদ্ধতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ, এবং এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।